ডক্টর ইউনূসকে নিয়ে। যদিও সে প্রথমে একজন সুদের এজেন্ডা চালু করার একজন ব্যক্তি, সুদের এজেন্ডা বাস্তবায়িত একজন ব্যক্তি, তার হাত ধরেই বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রা হয়েছে। কিন্তু বর্তমান আমাদের দেশের যে ক্রাইসিস, যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, দেশের অবকাঠামো অবস্থা খুবই জীর্ণশীর্ণ অবস্থা। এই দেশের অন্য দেশের সাথে যে রিলেশনশিপ, যে সম্পর্ক, সেটাও খুব জীর্ণশীর্ণ অবস্থায়। সর্বোপরি অবস্থা হচ্ছে একটা দেশ যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পরে যে অবকাঠামো দাঁড়ায়, আমাদের দেশেরও সে একই অবস্থা হয়েছে। গত সরকার পদত্যাগ করে শুধু রাষ্ট্রের যে উন্নয়ন করে চলে গেছে তা নয়, কয়েকশো হাজার বিলিয়ন ডলার সে ঋণ রেখে চলে গেছে। তাহলে এই ঋণ তো বর্তমান যারা আসবে তাদেরকে তো পরিশোধ করতে হবে। আর এই ঋণ তো আর ওই সরকার পরিশোধ করবে না, এই ঋণ তো আমাদের আপামর জনতাকেই পরিশোধ করতে হবে। আমাদের আয় থেকে, আমাদের ট্যাক্স থেকে, আমাদের ব্যয় থেকে তারা এই ঋণ কি করবে? পরিশোধ করবে। অতএব সর্বোপরি হচ্ছে আমাদের দেশের যে ভঙ্গুর পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনি একটু দেশের জন্য চিন্তা করেন যে ডাক্তার ইউনূস ছাড়া এই ভঙ্গুর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য কে আছে? ডক্টর ইউনূস যদি পৃথিবীর যে কোনো শাসককে ফোন দিলে সে কিন্তু ফোন রিসিভ করবে। পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশ ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশকে চিনে। সে যদিও সুদের কারবারের সাথে লেনদেন, যদিও সে আমেরিকার এজেন্ডা, যদিও সে এভাবে আমেরিকার দালাল, পশ্চিমাদের দালাল, সব কিছু আমরা মেনে নিলাম, কিন্তু দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মেরামত করার জন্য তার বিকল্প আমরা কাউকে আর দেখতেছি না। আপনি বলুন, তার বিকল্প আপনি কাকে পাবেন? কে আছে যে এই দেশের এই অর্থনৈতিক অবস্থা, দেশের এই অন্য দেশের সাথে যে রিলেশন, এই যে সম্পর্কের অবস্থা, এভাবে এই দেশের এই সামাজিক অবস্থা, অবকাঠামো অবস্থা, এই সব কিছুকে মেরামত করার জন্য তার থেকে যোগ্য ব্যক্তি আপনি আর কয়জন পাবেন বলুন? আর একজনও পাওয়া যাবে না। অতএব আমরা তার বিরোধিতা না করে, যেহেতু ছাত্র জনতা তাকে স্বাগতম জানিয়েছে, বাংলাদেশের সকল জনগণের উচিত যে তাকে আমরা সাদরে স্বাগতম জানিয়ে এরপরে যখন, যেহেতু সে একজন মুসলমান, তার নাম ইউনূস একজন মুসলমানের নাম, অবশ্যই তার ভিতরে ইমানের ছিটাফোঁটা জাররা পরিমাণ হলেও নূর আছে। অতএব আমাদের উচিত তার বিরোধিতা না করে তাকে স্বাগতম জানিয়ে সুন্দরভাবে তাকে দেশকে আবার সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার সে সুযোগ দেওয়া, এরপরে তাকে বুঝানো, এরপর তাকে কি করা? বুঝানো। আলেম সমাজ তার কাছে যাওয়া, তাকে বুঝানো যে ভাই, এই দেশের এই অবস্থা, সুদকে ইসলাম ধর্ম হারাম করেছেন, সুদকে ইসলাম ধর্ম কেন হারাম করেছেন, এই বিষয় তাকে বুঝালে আশা করি সে অবুঝ হবে না। আপনি দেখেন, যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অমুসলিম ছিলেন, তখনও সে কাফেরদের বড় লিডার ছিল কিনা? ছিল। তখনও সে কাফেরদের পক্ষে শক্ত বড় একটা ভূমিকা রেখেছে। তখন কাফেরদের একটা বড় সাহসের নাম ছিল ওমর। কিন্তু যখন ওমর ইসলাম ধর্মে চলে আসছে, তখন ইসলাম ধর্মের জন্য বড় একটা সাহসের নাম ছিল ওমর। তাহলে একই ওমর যখন অমুসলিমদের দলে ছিল তখন অমুসলিমদের শক্তি ছিল, আবার যখন ওই একই ওমরকে যখন ইসলাম ধর্মে চলে আসছে তখন ইসলাম ধর্মের শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। অতএব ডক্টর ইউনূস হচ্ছে এই দেশের একটা সম্পদ। সে তার সুদী কারবার, তার যে সমস্ত কারবার আছে, তাকে আমরা অগ্রসর হওয়ার জন্য একটা রাস্তা করে দিই। তারপরে আলেম সমাজ, আপামর জনতা যখন তাকে বুঝাবে, তখন অবশ্যই সে ইনশাআল্লাহ আশাবাদী, ইসলামের যখন সুশীতল ছায়াতলে আসবে, তখন সে আবার মুসলমানদের জন্য বড় একটা শক্তি হতে পারে। এই জন্য তাকে সুযোগ দেওয়া দরকার। 1 2 নম্বর কাজ হচ্ছে আমাদের এই আলেম থেকে শুরু করে সকলের এখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। কিসের প্রয়োজন বলুন? ঐক্যের প্রয়োজন। এখন আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, এই স্বাধীন দেশে যদি ঐক্য না হয়
তাহলে আমাদের এই স্বাধীনতা আর কোনো প্রয়োজন, কোনো উপকারে আসবে না। অতএব এই আলেম সমাজ থেকে শুরু করে ইসলামিক দল থেকে শুরু করে যে সমস্ত দল আছে, সবাইকে এখন রাষ্ট্রের ভাগাভাগি বাদ দিয়ে, রাষ্ট্রের এভাবে পদমর্যাদার ভাগাভাগি বাদ দিয়ে সকলকে এখন কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সোনার দেশে রূপান্তরিত করার বড় প্রয়োজন।